৯ আগস্ট ২০২৪ থেকে ১০ ডিসেম্বর ২০২৫, ১ বছর ৪ মাস ১ দিন সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টার দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী পদমর্যাদার। এই যে প্রায় ১.৫ বছর সময় তিনি বাংলাদেশের স্পোর্টস মিনিস্ট্রি সামলেছেন, সেইখানটাতে আসলে তাকে কিভাবে মনে রাখা হবে? এই সময়টার মধ্যে তিনি কি, কি কাজ করেছেন, যেই জায়গাটাতে তাকে আসলে ভবিষ্যতে মনে রাখা হবে? আমি তো আসলে দেখতে পাচ্ছি ২ টা জায়গা এবং সেই ২ টা জায়গার কোনোটাই বিতর্কমুক্ত নয়। অবভিয়াসলি আমি জানি না, রাজনৈতিক নানান ইকুয়েশন রয়েছে। আজকে থেকে এই যে কিছুদিন পরে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবার কথা, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ তো করবেনই। তিনি সংসদ সদস্য হতে পারেন কিনা, তার দল ক্ষমতায় আসতে পারে কিনা, কিংবা তিনি কোন দলে যান, কোন জোটে যান, কিভাবে থাকেন, সেগুলো অন্য আলোচনা। এমনও হতে পারে রাজনৈতিক নানান সমীকরণে গিয়ে সেই ফেব্রুয়ারি নির্বাচনের পর আবারও স্পোর্টস মিনিস্ট্রিতে এইবার একেবারে মন্ত্রী হয়ে, মন্ত্রী পদমর্যাদায় না, উপদেষ্টা না, একেবারে মন্ত্রী হয়েই ধরেন তিনি ফেরত আসতে পারেন আসিফ মাহমুদ। কিন্তু সেটা তো পরের বিষয়। এখন এই যে সময়টা তিনি কাটালেন, সেইখানটাতে মনে রাখার মতো কি করতে পেরেছেন আসিফ মাহমুদ? আমি ২ টা বিষয়ের কথা আসলে বলছিলাম। দেখুন, তিনি দায়িত্ব নিয়েছিলেন ২০২৪ এর ৯ই আগস্ট বলছিলাম, এবং তার ৯ দিনের মধ্যে ১৮ই আগস্ট ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যেইখানটা থেকে সেন্টার অফ এক্সেলেন্স স্লোগান দিয়ে বাংলাদেশের সকল খেলার সকল অ্যাথলেটদের তৈরি করা হবে বিশ্বমানের। প্রায় ১.৫ বছর সময় পেয়েছেন, ১৬ মাস সময় পেয়েছেন। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট কিন্তু তৈরি হয়নি, গঠিত কিন্তু আসলে হয়নি। ওইটা কথার কথাই থেকে গেছে। ধরেন বাংলাদেশের সব অঞ্চলে সকল আন্তর্জাতিক খেলা নিয়ে যাওয়া হবে এবং সেইখানটাতে স্পোর্টসের একটা ইকোসিস্টেম গড়ে তোলা হবে, এরকম ঘোষণা তিনি দিয়েছিলেন। হয়নি, সেটাও কিন্তু হয়নি। ধরেন বাংলাদেশের এই যে ৫৩-৫৫টা যে স্পোর্টসের ফেডারেশন অ্যাসোসিয়েশন রয়েছে, সেগুলোর অনেকগুলোরই কমিটি তিনি ভেঙে দিয়েছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন কমিটি তৈরি করেছেন। সেইটাতে খেলাগুলো যেন ওইখানটাতে এক ধরনের গতির জায়গা তৈরি, গতি সঞ্চার হয়, সেটা কি আসলে হয়েছে? মোটা দাগে আসলে হয়নি। জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো সব কমিটি তিনি ভেঙে দিয়েছেন। সেই জায়গায় অ্যাডহক কমিটি বসিয়েছেন এবং সেইখানটাতে নিজের পছন্দের লোক বসিয়েছেন বলে এরকম অভিযোগ রয়েছে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে, এবং প্রবলভাবেই সেটা আছে। এতদিন তিনি দায়িত্বে ছিলেন, সেই জন্য ওই বিষয়ে কেউ আসলে ওইভাবে সরব হয়নি। এখন যখন দায়িত্বে নেই, আপনারা সামনে এই বিষয়ে অনেক কিছুই আসলে দেখতে পাবেন বলেই আমার কাছে সেই জিনিসটা মনে হয়। হ্যাঁ, সাকসেস যে এই সময়ের মধ্যে নেই, বাংলাদেশের স্পোর্টস অঙ্গনে একেবারেই নেই, সেটা বলা যাবে না। ধরেন ফুটবলে আমাদের এই যে হামজা চৌধুরীদের সূত্রে একটা ফুটবল উন্মাদনার জায়গা তৈরি হয়েছে, কিন্তু নট নেসেসারিলি সেই জায়গাটাতে ক্রীড়া উপদেষ্টা হিসাবে আসিফ মাহমুদের অবদানটা বা তার রোলটা খুবই প্রমিনেন্ট। বিষয়টা সেরকম নয়, বরং আমি যে ২ টা জিনিসের কথা বলছি, সেই ২ টা জায়গায় তার রোলটা খুবই প্রমিনেন্ট এবং খুবই সরাসরি। নাম্বার ১, বিসিবি নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এইবার যেই নির্বাচনটা সর্বশেষ হয়েছে, সেই নির্বাচন টিকবে না। এই কথাটা আমি আগেও বলেছি, এই কথাটা আমি এখনো বলছি যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচন টিকবে না যদি না আসিফ মাহমুদ তিনি এবং তার দল বা তিনি যেই জোটে থাকেন সেই দল আবারও ক্ষমতায় আসতে পারে। নইলে যেইভাবে এইবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে, সেই বোর্ডকে টিকিয়ে রাখাটা আসলে নেক্সট টু ইম্পসিবল হবে বলেই আমার কাছে মনে হয়। বাংলাদেশের এই ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশনগুলা রাজনৈতিক প্রভাবমুক্ত কখনোই থাকে না। শুধু, শুধু সেই কথাটাকে বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে যে না, আগে স্বচ্ছ নির্বাচন হয়েছে, ভালো নির্বাচন হয়েছে। কিন্তু এইবার স্পেশালি বিসিবি নির্বাচনটাতে যেইভাবে ক্রীড়া উপদেষ্টা তিনি তার হস্তক্ষেপটা করেছেন, যেইভাবে কাউন্সিলররা তার অঙ্গুলি হেলনে নির্বাচিত হয়েছে, যেইভাবে ওই ১৫টা ক্লাবকে কখনো কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে, কখনো কেড়ে নেওয়া হয়েছে, আবার দেওয়া হয়েছে, আবার কেড়ে নেওয়া হয়েছে, যেইভাবে তার সঙ্গে একের পর এক এই পক্ষ ওই পক্ষ সবাই মিলেমিশে মিটিং করেছে এবং যেভাবে দেন দরবার করেছে, সেইগুলো আসলে বাংলাদেশের, আমি ক্রিকেট ফলো করার সূত্রে জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফলো করার সূত্রে জানি, এরকম ঘটনা কখনো ঘটেনি। এবং যেই কমিটিটা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেই কমিটিটা আসলে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, কিন্তু এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারই কমিটি।
এবং যখন তিনি নেই তখন অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটির কি হবে সেইটা নিয়েও কিন্তু নানান রকম আলোচনা গুঞ্জনের জায়গাগুলো আসলে তৈরি হয়েছে। এইখানটাতে যারা যারা এসেছেন সেইখানটাতে ধরেন ওই যে কুমিল্লার ভাই বেড়াদার সূত্রে আসিফ আকবরের মতো গায়ক পরিচয়ে যার, তিনি পর্যন্ত ক্রিকেট বোর্ডে চলে আসেন এবং ক্রিকেট বোর্ডে এসে কি কি করছেন সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি। ফুটবলের সঙ্গে যেইভাবে তিনি পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছেন, যেইভাবে তিনি মিডিয়ায় গিয়ে ইন্টারভিউতে কথা বলছেন, এগুলো পাড়ার মাস্তান রংবাজরা করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক এই পদের যে ওজন, সেই ওজন নেওয়ার মতো অবস্থাও তার নেই। ফলে আমি একটা উদাহরণ দিয়ে বললাম, তো এইরকম লোকরা মিলেই আসলে এই কমিটিতে এরকম অনেকেই আসলে রয়েছেন, সেইটা থাকতে পারেন। কিন্তু যেইভাবে যেই প্রক্রিয়াতে এটা হয়েছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি, এটা আমি আগেও বলেছিলাম, বিসিবি ইলেকশন সময় বলেছিলাম যে ন্যাশনাল ইলেকশন যদি হয় এবং সেই ন্যাশনাল ইলেকশনের বৈতরণী যদি আসিফ মাহমুদ পার হতে না পারেন বা তার দল যদি তখন ক্ষমতায় না থাকে, তার দল, তিনি যেই জোটে থাকবেন সেই দল, এগুলো তো আমরা কোনো কিছুই জানি না, ভবিষ্যতে যদি তিনি আবারও এই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে না আসেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটিটা আসলে টিকিয়ে রাখা যাবে না। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা আসলে একটা বিরাট বড় সেটব্যাক হবে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং। এইটা তার একটা প্রত্যক্ষ ভাবে যেই কাজটা তিনি করেছেন এবং তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে না, ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে তিনি হস্তক্ষেপ করেছেন, তবে তিনি নিয়মের মধ্যে থেকেই করেছেন। আরে বাবা, এটা কিরকম কথাবার্তা! এবং সেটা নাকি ভালোর জন্যই করেছেন, কিন্তু ওটা ভালো কিছু হলো বলে আমার কাছে মনে হয় না। এবং এই কারণে আসিফ মাহমুদ অনেক বেশি করে বাংলাদেশের স্পোর্টস ফ্র্যাটার্নিটিতে মনে রাখা হবে তাকে বলে আমার কাছে মনে হয়, নাম্বার ওয়ান। এবং নাম্বার টু, সাকিব আল হাসানের সঙ্গে আসিফ মাহমুদের যেই দ্বন্দ্বের জায়গাটা তৈরি হয়েছে, দ্বন্দ্বের জায়গাটা কিন্তু শুরুতে ছিল না। শুরুতে কিন্তু বন্ধুত্বের জায়গাটাই ছিল টু সাম এক্সটেন্ট। মানে এক ধরনের একটা সমঝোতার জায়গা তো ছিলই। তা না হলে ওই যে সাকিব আল হাসান বাংলাদেশে এসে শেষ টেস্ট ম্যাচ খেলবেন, তারপরে তাকে ওই টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টের স্কোয়াডে পর্যন্ত তার নামটা ঘোষণা করা হয়েছে, সাকিব ফেসবুকে একটা স্ট্যাটাস পর্যন্ত দিয়েছেন। এগুলো তো আর সরকারের কোনো ইশারা ছাড়া হয়নি। এবং 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 সেইখানটাতে আসিফ মাহমুদের সঙ্গেও সাকিব আল হাসানের যোগাযোগ হয়েছে। সেই যোগাযোগটা প্রত্যক্ষ যোগাযোগ হয়েছে, সরাসরি যোগাযোগের জায়গাগুলো তৈরি হয়েছে এবং সেই গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু সবকিছু হয়ে গিয়েছিল। তো শেষ পর্যন্ত তো সাকিব দেশে আসতে পারেননি, ঠিক আছে, নানান বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, সেটা না হয় নাই আসতে পারেন। কিন্তু এই যে কিছুদিন আগে ওই ঘটনার প্রায় বছরখানেক পেরিয়ে যাওয়ার পরে ওই যে অনলাইনে ফেসবুকে স্ট্যাটাস পাল্টাপাল্টি স্ট্যাটাসের মাধ্যমে যেটা হলো, সেইটার কারণেও আমি মনে করি যে আসিফ মাহমুদকে মনে রাখা হবে। যে এইখানটাতে তিনি সাকিব আল হাসানকে, সাকিব তো তাকে খোঁচা মারেননি, বরং তিনি সাকিব আল হাসানের ক্ষেত্রে ওইটা প্রথম তিনি ওইটা জানিয়েছেন যে ওইখানে সাকিব আল হাসান একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি যেই দলের সংসদ সদস্য হয়েছিলেন আওয়ামী লীগের, সেই দলের হচ্ছে গিয়ে সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভ জন্মদিন আপনি এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তার প্রেক্ষাপটে আসিফ মাহমুদ স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে তার মনে হয়েছে যে এইবার তিনি একটা মানে তিনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে একজনকে তিনি বাংলাদেশে হচ্ছে গিয়ে এই পুনর্বাসন করেননি, সেই জন্য তাকে অনেকে গালি দিয়েছে, তবে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কার কথা বলছেন সেটা নিয়ে বুঝেন। পরে সাকিব আল হাসান আবার স্ট্যাটাস দিয়েছেন যে এতদিন আমি বুঝতে পারলাম যে একজন অন্তত কেউ স্বীকার করলেন যে তার কারণে বাংলাদেশের জার্সিতে আমার আসলে খেলা হয়নি। এবং এইটার প্রেক্ষিতেও আবার আসিফ মাহমুদ তিনি স্ট্যাটাসও দিয়েছেন, বিভিন্ন ইন্টারভিউতেও বলেছেন যে সাকিব আল হাসানকে যেন বাংলাদেশ ক্রিকেট দলে আর না নেওয়া হয়, এইটা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই নির্দেশনা দিবেন। এই নির্দেশনা তো তিনি দিতেই পারেন না, এটা ক্রিকেটের মতো একটা খেলা বলেই নিতান্তই তিনি বেঁচে গিয়েছেন। এটা ফুটবলের ক্ষেত্রে যদি এরকম কারো ক্ষেত্রে এরকম তিনি বলতেন, তাহলে ওই ফুটবল ফেডারেশনকে ফিফা একেবারে ব্যান করে দিত। সো এইখানটাতে ক্রিকেট আইসিসি বিসিবি, সো সেই কারণে আর ওইটা কোনো কিছু হয় নাই। কিন্তু এই বোঝার ওই বোধের জায়গাটাও আসলে তার ওইখানটাতে তৈরি হয়নি। কিন্তু সেইখানটাতে খুব স্পষ্টভাবে সাকিব আল হাসানের সঙ্গে আসিফ মাহমুদের ওই যে আগে যেটা ছিল, ইভেন ইনফ্যাক্ট এই জায়গাটাতে তিনি সাকিবের সঙ্গে তার যে অতীতে কথোপকথন হয়েছিল, পার্সোনাল লেভেলে যে কথোপকথনগুলো হয়েছিল, সেগুলো পর্যন্ত জনপরিসরে ফেসবুকে তিনি আসলে লিখে দিয়েছেন। এইটা আসলে খুবই আনফেয়ার এবং আমি যেটা বললাম এটা আসলে আমাদের সিভিক সেন্স বলে যে এই জিনিসগুলো আসলে করাটা ঠিক না। ওগুলো আসলে ওই সময়টা আমরা দেখতে পেয়েছি। সো সাকিব আল হাসান খেলতে পারেননি, সাকিব আল হাসান আর আসতে পারেননি এবং এই বাদানুবাদটা আসিফ মাহমুদের সঙ্গে তার যে জায়গাটাতে হয়েছে, আমার মনে হয় যে সেই কারণে বরং আসিফ মাহমুদকে বাংলাদেশের স্পোর্টস ফ্র্যাটার্নিটি মনে রাখবে। আমি ক্রিকেটটা কাভার করি, বেশি করে কাভার করি, সেই জন্যই আমি ক্রিকেটের কথা বললাম। এবং সেইখানটা থেকে ওভারঅলও যদি আমি স্পোর্টসের কথা বলি, ওই যে স্পোর্টস ইনস্টিটিউট করবে গালভরা বুলির কথা, বা বাংলাদেশের সব জায়গায় স্পোর্টস ছড়িয়ে দিয়ে সেই
সেইখানটাতে হচ্ছে কি স্পোর্টসের একটা ইকোসিস্টেম গড়ে তুলবে। এগুলা মুখে, মুখে বলা যায়। চেয়ার পেলে সেগুলো হচ্ছে গিয়ে এরকম বড়, বড় কথা বলে কিছু হাততালি করানো যায়। কিন্তু ফাইনালি গিয়ে ওগুলা কাজের কাজ তো আসলে খুব একটা কিছু করতে পারেনি। বরং আমার কাছে মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বাংলাদেশের স্পোর্টস ফ্র্যাটার্নিটিতে বেশি করে মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে তার ওই হস্তক্ষেপের কারণে। এবং আমি বলছি যে ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন যদি হয়, আমি আগেও ২ বার বলেছি, আবার সেটা রিপিট না করলাম। এরপরে ক্রিকেট বোর্ডের এই কমিটির টিকে থাকাটা কঠিন। তখন আসিফ মাহমুদকে আরো বেশি করে এই কারণে মনে করা হবে এবং সাকিব আল হাসানের সঙ্গে তার যেই ঘটনাটা ঘটেছে, যে বাদানুবাদটা ঘটেছে, সেই কারণে আসলে তাকে মনে রাখা হবে। কোনটাই আসলে খুব প্লিজেন্ট কারণ বলে আমার কাছে তো অন্ততপক্ষে মনে হচ্ছে না। আপনি বাংলাদেশের যুব মন্ত্রণালয় বাদেন, ক্রীড়া